চাই যে একদম এখন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে ব্যাপারটা মোটামুটি বিএনপির দলীয় সূত্রে খোঁজ খবর পাওয়া যাচ্ছে। গণমাধ্যমগুলো সেই তথ্যই জানাচ্ছে। আ কেমন আপনি দলের ভেতরের মানুষ, আবার ঠিক দলীয় বক্তব্যের বাইরেও আপনি কথা বলেন। ফলে আপনার কাছ থেকে জিজ্ঞাসা, কেমন হলো এই সিদ্ধান্ত? এই সাথে আমরা শুনেছি আরো বিএনপির সিনিয়র নেতাদের নামও শোনা গেছে। এখন অবশ্য সেখান থেকে মির্জা ফখরুলের নামটা উঠে আসছে। আলোচনায় ছিল ডক্টর ইউনূসের নামও। আ আ সেটি আসলে বিএনপির ভেতরে আলোচনা ছিল কিনা? কোথা থেকে এসেছিল সেই প্রস্তাবটা? নাকি এটা শুধুই গুঞ্জন ছিল? আপনি কতটা জানেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনো ফাইনাল হয়ে গেছে এই কথাটা আমি বলতে পারছি না, আমি দলের ভিতরের মানুষ হিসাবে। তবে আমিও আপনার মতোই শুনছি বা কিছু কিছু জানতে পারছি যে আমাদের দলের মহাসচিব, যিনি দীর্ঘদিন যাবত একজন ত্যাগী নেতার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন এবং জেল জুলুম অত্যাচারের মধ্য দিয়ে যিনি গত 15টি বছর পার করেছিলেন, সেই মানুষটি অত্যন্ত সাদা মনের মানুষ, ঠান্ডা মেজাজের মানুষ, জনাব ফখরুল ইসলাম আলমগীর। আমিও শুনছি উনি প্রেসিডেন্ট হতে পারে। উনি যদি প্রেসিডেন্ট হয়, আমার কথার মধ্যে যে কথাটি ছিল, আমার আকাঙ্ক্ষার মধ্যে, আমার সেই আকাঙ্ক্ষাটি পূরণ হবে। কারণ আমার আকাঙ্ক্ষা ছিল আমাদের দলের যে কোনো একজন ত্যাগী এবং সিনিয়র নেতা, রাজনীতিবিদ বাংলাদেশের প্রেসিডেন্ট হোক, এটা ভালো হোক। জি। আর জনাব ইউনূস সাহেবের নামটা আমি স্ট্রেটলি ডিনাই করেছিলাম দলের মধ্যে থেকে, যে ইউনূস সাহেব হলে উনি যেমন গত 15 মাস 18 মাস সর্বনাশ করেছেন দেশে, শুধু শুধু অর্থনীতিতে না, রাজনীতিতে, সমাজে, সংস্কৃতিতে এবং বিশ্বাসে সারা দেশকে যেমন ধ্বংস করেছে, ইউনূস হওয়ার অর্থ হলো এদেশ আগামীতে ধ্বংস হয়ে যাবে। কাজে আমি কোনো সময় জনাব ইউনূস সাহেবের পক্ষে ছিলাম না এবং দল তাকে কোনো কারণেই করবে বলে আমি মনে করতাম না বা এখনো করি না। জি, স্পষ্ট। এখন আবার দেখা যাচ্ছে, ১ম দিকে আমরা শুনেছিলাম যে জামায়াত বা বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী দেবে না, যেহেতু আ মানে জয়ী হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু সেটা জানা সত্ত্বেও এখন দেখা যাচ্ছে কর্নেল অলিকে আম মনোনয়ন দেয়া হয়েছে বা প্রার্থী করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। আ এটার পেছনে কোনো ব্যাখ্যা আছে বা ব্যাখ্যা খুঁজে পান যে জয় হবে না বা জয়ের কোনো সম্ভাবনা নাই, তবুও আসলে প্রার্থী করা কেন? আপনাকে আমি আবারও বলছি, যে কোনো নির্বাচনে কন্টেস্ট করার অধিকার যদি তার নির্বাচনী যোগ্যতা থাকে, তবে তার বাদ সে দলের করার অধিকার আছে। হুম, জনাব অলি সাহেব আজকের প্রেক্ষাপটে আমি বলতে চাই, উনি একজন বুড়া বয়সে ভীমরতি ধরা মানুষের মতো একজন মানুষ। অথবা লাভে বা লোভে উনি ওনার চরিত্র পরিবর্তন করেছেন, বিশ্বাসকে পরিবর্তন করেছেন, মুক্তিযুদ্ধকে উনি ছোট করেছেন এবং উনাকে দিয়ে যা কিছু করানো, যে কোনো কালো শক্তি যদি তার হাতে অর্থবিত্ত থাকে তাহলে করাতে পারে। এবং উনি নির্বাচন নিশ্চিতভাবে পরাজয় জেনেই করছেন, করার তার অধিকার আছে। কিন্তু আমি মনে করি না যে উনি কাজটা ভালো করছেন, কারণ উনার নামের পিছনে একটা বীর বিক্রম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার দিয়েছিল। ওই বীর বিক্রম এবং মুক্তিযুদ্ধটাকে উনি ছোট করছেন। এটা আমার কাছে খুবই অবিশ্বাস্য মনে হয় আচ্ছা। মানে যে আপনি অলি বলছিলেন, আহমদ সাহেবের মতো একজন লোককে দিয়া হুম, আপনি বলছিলেন এই যে কাজটি, বুড়ো বয়সে ভীমরতির কথা। মেজর আখতারুজ্জামান একটা তিনিও কালো শক্তি মুক্তিযোদ্ধা। করাতে পেরেছে। জি, কালো শক্তি হলো সবসময় একই কাজ করে, নিজেরা পিছনে থেকে অপকর্মটি অন্যদেরকে দিয়ে অভিনীত করানোর চেষ্টা করে। এটা 5ই আগস্টেও নিজেরা খুব অন্তর নিহিত ভাবে পিছনে থেকে ওই ছেলে পেলে গুলাকে লাগাই দিছিল 5ই আগস্টে, যদিও জনতার আন্দোলন ছিল সেটা, কিন্তু ছেলেদেরকে তারা তাদের মতো করে ব্যবহার করছে। ওই ছেলেরা যারা আজকে এনসিপি। হুম। আর এখন কি করছে? মানে এখনো তো তারা জামায়াত জোটেই আছে। তখন ব্যবহার করেছে, এখনো তো তারা আছে তাদের সাথেই। এখন তাদের রূপটা সবাই চিনে ফেলছে, যে এরা যে জন্ম, ওখানেই তাদের জন্ম, গোবরেই তাদের জন্ম, এটা চিনে ফেলছে সবাই। আগে এটা চিনতো না তাদেরকে, এখন চিনে ফেলছে যে 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 অবস্থান থেকে, যে ডাল থেকেই কথা বলুক, তাদের শিকড়টা এক জায়গায়, সেটা হলো জামাত এবং শিবির।
গাছের বহু ডাল থাকে, তারা হলো এক একটা ডাল, কিন্তু এটার গোড়াটা হলো জামাতবাসী। জি, আপনার বিশ্লেষণ এটা স্পষ্ট। সব। এই মানে যেহেতু কর্নেল অলি, বীর বিক্রমের কথা আসছে, ফলে এই প্রশ্নটাও করে ফেলি। গেল ২৫শে জুলাই সিলেটে এক সমাবেশে কর্নেল অলি বলেছেন, জামায়াতের আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বাংলাদেশ খিলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এই ৩ নেতা যদি এক হয়ে যান, তাহলে ১ সপ্তাহের মধ্যে সরকার পতন অনিবার্য হয়ে উঠবে, এই সরকার পালানোর পথ পাবে না। এটি বলছেন কর্নেল অলি। বাস্তবতা এরকম আছে কিনা? মানে আপনিই বলছিলেন যে ৫ই আগস্ট তারা পেছনে থেকে ৫ই আগস্টটা ঘটিয়েছে। ফলে এখনো আর কি পরিস্থিতির এরকম কিছু হতে পারে কিনা যে এই ৩ নেতা এক হয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যে এই সরকার পালানোর পথ পাবে না? এটা পুঁথিগত কথা অথবা পাগলের কথা। পাগলে কিনা বলে এরপরের ভাষাটার আমি বললাম না, ওয়ার্ডটার আমি বললাম না, সেন্টেন্সটাও বললাম না। এটা হলো আপনি পুঁথিগত ভাষায় বলে, কিন্তু অনেক সময় মধ্যযুগে বা আগের যুগে অতীতে পড়তো, লাখে লাখে মরে শূন্য কাতারে কাতার সমারোহ করিয়া দেখি মাত্র ৫,০০০ নাইম্যা দেখতে পারে। এখন ডাক দিলে, তারা যদি আন্দোলনের ডাক দেয় বিএনপি সরকারের পতনের জন্য, রাস্তায় মানুষ তো দূরের কথা, রাস্তায় মানে জনগণকে পাওয়া দূরের কথা, জনগণ উল্টো তাদেরকে এমন জুতা পিটা করবে, লাঠি পিটা করবে, আমি আপনাকে বললাম এটা চিন্তাই করতে পারবেন না। কারণ এদের দুষ্কর্মে মানুষ এত বেশি অতিষ্ঠ হয়েছে গত 18 মাস। কারণ এরাই গত 18 মাস ইউনূস সাহেবের মূল ভ্যানগার্ড ছিল। এই জামাত, এই এনসিপি, এই ওলি আহমদরা, এরাই সমস্ত দেশটাকে ধ্বংস করছে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করছে, এরাই দেশকে, সভ্যতাকে ধ্বংস করছে, রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস কিন্তু করছে। কিন্তু এরাই ট্রফিটা তো ঠিকই বিএনপিকে দিয়ে গেছে। মানে সেই লন্ডনে গিয়ে ট্রফি সংসদে বললেন না যে ট্রফি বিএনপি মানে দিয়ে আসছেন ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের হাতে। ফলে মানে শেষ পর্যন্ত আপনি বলছেন যে এই ১৮ মাস তারাই দুষ্কর্ম করেছে, তারাই চালিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তো আসলে তারেক রহমানের হাতে ক্ষমতা। তারেক রহমানের হাতে ক্ষমতা আসবে, এইটা হলো ভিজিবল। বাংলাদেশে দুইটা শক্তি, দুইটা রাজনৈতিক দল শক্তির দিক থেকে জনতার পার্টি, একটা হলো বিএনপি, একটা হলো আওয়ামী লীগ। কন্টেস্টটা গত মুক্তিযুদ্ধের পর ৭৫-এর পর থেকে বলেন, না ৭৮-এর পর থেকে বলেন, এই গত ৫০ বছর কিন্তু এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে জনগণের সম্পৃক্ততা ছিল। এবং যে ৪টা নির্বাচন ৯১, ৯৬, ২০০১ এবং ২০০৮-এ হয়েছে, সেইখানে দেখা গেছে দুইটা দলের মধ্যে একটা কন্টেস্টিং অবস্থা। উভয় দলের ভোটের সংখ্যা ৩৫ থেকে ৪০ বা ৪২। এক সময় আওয়ামী লীগের সংখ্যাটা আরো বেড়েছিল। এর বাইরে কোনো জামাত কোনো সময় ১০% ভোট পায় নাই, ৩ থেকে ৬% ভোটের মধ্যে ছিল। সেই অবস্থানে থেকে আজকের যে প্রেক্ষাপটটা সৃষ্টি হয়েছিল, ইউনূস সাহেবরা অনন্তকাল থাকতে চেয়েছিলেন, কিন্তু বাস্তব কারণে তাদের পক্ষে থাকা সম্ভব হয় নাই। কাজে সম্ভব যেহেতু হয় নাই, আওয়ামী লীগ তার দুষ্কর্মের জন্য হোক, তার স্বৈর শাসনের জন্য হোক, আওয়ামী লীগ পালাইছে। আওয়ামী লীগ ইলেকশন করতে পারতেছে না, সামনে একটা দলই রইল, সেটা হলো বিএনপি। কাজেই তার সাথে আলোচনা করা ছাড়া, তার হাতে মেডেলটা তুলে দেওয়া ছাড়া আর কি পথ ইউনূস সাহেবের সামনে খোলা ছিল? এটা সবাই জানতো যে ইলেকশন মানে বিএনপি। যদিও ষড়যন্ত্রমূলক ভাবে দেশীয় এবং আন্তর্জাতিক ভাবে মনে করা হতো এক সময় যে জামাত বলেছিল তারা নাকি ২/৩ মেজরিটি পাবে। আমি বলেছিলাম কেসকিবান্দির পুতের নাম সুলতান খাঁ, জামাত যদি এই দেশে মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা আমি নিজেই বলেছিলাম, এটা আপনার জানা। কাজেই শেষ পর্যন্ত ইলেকশন যখন আসছে, মানুষ তার সম্বিত ফিরে পাচ্ছে। শুধু না, বিএনপিও যখন দেখছে আলবদর রাজাকার আল শামসের পরবর্তী বংশধরেরা বাংলাদেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা এই দেশটাকে পাকিস্তান করতে চায়, তখন বিএনপিও তার সম্বিত ফিরে পাইছে এবং বলছে, না, আমরা মুক্তিযোদ্ধার দল, মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের দল, আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি। এবং সেই কারণেই লাখে লাখে কোটি কোটি মানুষ, একটা সম্প্রদায় তো প্রায় ৬০ লক্ষ ভোট দিছে বিএনপিকে। এটা অস্বীকার করার কোনো জো নাই।
এই দেশে যাদেরকে আমরা কিন্তু ধর্মীয় তবুও আমি মাইনরিটি দেখছিলাম বলি, ৩১.৭৬% ভোট পেয়েছে জামায়াত ইসলাম। মানে যেখানে আপনি ১০%-এর নিচে ৬-৭% বলছিলেন সংখ্যাটা, সেখানে এতটা ভোট কিন্তু জামায়াত ইসলামও পেয়েছে। মানে মেজরিটি পেলে আপনি বিষ এইখানে খাবেন এখানে বলেছিলেন। মেজরিটি না পেলেও বেশ ভালো ভোট পেয়েছে জামায়াত ইসলাম। আওয়ামী ইতিহাসে লীগ যদি নজির নেই। ইলেকশন করতো, সে ওই ৩৩ যে বলতেছেন আপনি, সেইটা ওই 25% যেটা, এটা বাদ যেত, 9%-এর উপরে উঠতো। আওয়ামী লীগ ইলেকশন করে নাই, কাজেই এটা বিভিন্ন কারণে এই ভোটটা হয়ে গেছে, এবং এইখানে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপার হয়েছে, এবং সেই ষড়যন্ত্রের কারণে এই ভোটটা বিভিন্ন যে জায়গাগুলোতে পাইছে, সেই জায়গাগুলো বিশেষ বিশেষ জায়গা। যেখানে জাতীয় পার্টি ছিল 22টা সিট, সেখানে দেখা গেছে 20টা সিট পেয়ে গেছে তার। আমার কথাটা বুঝলেন? যে রংপুর হুম। জাতীয় পার্টির দুর্গ ছিল, বা সেকেন্ড পার্টি ছিল আওয়ামী লীগ, দুইটাই নাই। কাজে ওই জায়গাটা তারা করতে পারছে। আর কিছু কিছু পকেট ছিল বর্ডার এলাকাতে, সাতক্ষীরা টাতক্ষীরার মতো কিছু কিছু পকেট, কুষ্টিয়ার মতো কিছু পকেট, এই পকেট গুলো মিলেই এই কাজটা হয়েছে। সেটা ভিন্ন কারণ। এই ভোটটা রিয়েল ভোট না, তাদের নিজস্ব কোনো ভোট না, তাহলে যদি ধরেন এটা নিজস্ব কোনো ভোট। তাহলে আপনি বিএনপি আর আওয়ামী লীগ এর কথা বলছেন যে এত বছর তারাই রাজনীতি করেছে। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারত, তাহলে আপনার হিসেবে ফলাফলটা কেমন হতো? ফলটা হতো বিএনপি নিশ্চিতভাবে মেজরিটি পাইতো, কিন্তু সেকেন্ড পার্টি আওয়ামী লীগ হতো, বিরোধী দল হতো আওয়ামী লীগ। আর জামাত ম্যাক্সিমাম 15টা নিচে 10টা এই সিটের মধ্যে আটকে যেত। তাহলে এই যদি আপনার বিশ্লেষণ হয়, তাহলে বিরোধী দল হওয়া থেকে আওয়ামী লীগকে যে আহ, বঞ্চিতই করা হলো, কারণ তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ না করলে যদি নির্বাচন করতো তাইলে না হয় একটা ভিন্ন কথা ছিল। যেহেতু তারা নির্বাচন করতে পারলো না, ফলে এটি কি আসলে গণতান্ত্রিক হলো এই নির্বাচন? এই নির্বাচনটা গণতান্ত্রিক হলো কিনা আমি আপনাকে বলছি, আওয়ামী লীগকে ইলেকশন করতে দিলেই কি আওয়ামী লীগ করতে পারতো? যারা আজকে দিল্লি চলে গেছে বা কলকাতার মহান নেতারা চলে গেছে, হাইব্রিড নেতা যারা ছিল, ওই সালমান রহমান কি নবাবগঞ্জ সিট দিলেই উনি এসে দাঁড়ায় পাস করে ফেলতে পারতো? এটা কি আপনার মনে হয়? এমন একটা দগদগে গা তারা 15 বছরে নিজেদের সৃষ্টি করছিল। এই সব লোকগুলা যাদের চেহারাগুলো এমপি হিসাবে দেখা গেছে, তারা নিজের এলাকায় গিয়ে তাদেরকে শতভাবে দুলাভাই ডাকলেও ভোট করার মতো অবস্থা তাদের এই মুহূর্তে ছিল না। কিন্তু আওয়ামী লীগের ভোট ছিল, কিন্তু নেতারা ভোট করার অবস্থায় ছিল। যেমন এখন কিন্তু আওয়ামী লীগ বলতে এছাড়া কি খুব আওয়ামী কিছু লীগের আর নেতা নাই? মানে আওয়ামী লীগে যাদের কথা বলছেন, সালমান এফ রহমান বা হাইব্রিড নেতা, তাছাড়া কি আওয়ামী লীগের নেতা নাই? আছে। তাদেরকে গত 15 বছরে মেরুদণ্ডটা ভাঙ্গা মাথাটা নিচু করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে যখন মুক্তিযুদ্ধ উঠতে শুরু করবে, তখন তারাও আবার উঠতে শুরু করবে। শেখ হাসিনা যে আসতে চায়, অত বড় বড় কথা বলছেন, একটা মাত্র কারণ, ওটা উনার বা আওয়ামী লীগের জনপ্রিয়তার কারণে না, এটা হলো মুক্তিযুদ্ধের জনপ্রিয়তার কারণে। মুক্তিযুদ্ধ ততদিন থাকবে যতদিন বাংলাদেশ থাকবে, অথবা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযুদ্ধ থাকবে। কাজে মুক্তিযুদ্ধ যেখানে উদিত হবে, সেইখানে হবে মুক্তিযুদ্ধের রাজনীতি। আর মুক্তিযুদ্ধের রাজনীতি হইলে আওয়ামী লীগ আসুক বা না আসুক, এখানে 72-এর সংবিধান আসবে, পিছনে একটা ছবি দেখা যাবে, আমি সে এটা আসবে। হ্যাঁ। কিন্তু এইসব নেতৃত্ব না। হুম। আমি নিজেও মনে করি যে এইসব নেতৃত্ব তারা যা করে গেছে, তাদের ক্ষমা চাওয়া ছাড়া বা মানুষ ক্ষমা করা ছাড়া, তারা যে এসে তারা এই একটা জায়গাতে ইলেকশন করে ফেলবো, এই প্রশ্নের উত্তর কিন্তু তাদেরকে দিতে হবে, তারপরে ইলেকশনটা করতে হবে। জি। তাদেরকে ফ্রি ছাড়লেও ইলেকশনটা করতে পারবে না। কিন্তু এইটা আমি বলবো না যে তাদের নিশ্চয়ই তাদের সমর্থন আছে এই দেশে। আচ্ছা। আমি আওয়ামী লীগের ফিরে আসাটা নিয়ে পরে আরেকটু কথা বলতে চাই। কিন্তু আপনি বলছিলেন যে বিএনপিও এবারে সম্বিত ফিরে পেয়েছে। মানে জামায়াত ইসলামের প্রসঙ্গে আপনি বলছেন যে বিএনপিও সম্বিত তাহলে কি ২০০১ এ বিএনপি সেই সম্বিত হারিয়েছিল? ১ নাম্বার প্রশ্ন। আর আসলে কি সম্বিত ফিরে পেল নাকি স্বার্থের কারণে? মানে ২০০১ এ স্বার্থ ছিল, এখন আসলে স্বার্থটা ভিন্ন হয়েছে, ফলে জোটে নাই। আসলে বিষয়টা কিরকম? না, এইখানে কন্ট্রাডিকশনটা দুইটাই আছে। একটা হলো পাওয়ার পলিটিক্সের দ্বন্দ্ব আছে। পলিটিক্সে পাওয়ারের দ্বন্দ্বটা এটা হলো প্রধান প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, পাওয়ার কন্ট্রাডিকশন। আরেকটা আছে ফিলোসফিক্যাল কন্ট্রাডিকশন বা ইডিওলজিক্যাল কন্ট্রাডিকশন। পাওয়ার কন্ট্রাডিকশনটা থাকবেই, এটা জামাত হোক আর যেই হোক।
বিএনপির এই কন্ট্রাডিকশনটা থাকবে, কিন্তু এই কন্ট্রাডিকশনের মধ্যে তারা যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কার্ডটা খেলবে, তখন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের কার্ডটা খেলবে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে। বিএনপি আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ বলবো, এটা আশা করে লাভ নাই। বিএনপি বিএনপির মতো করে মুক্তিযুদ্ধ বলবো। আপনি যেভাবেই বলেন, আজকে যে 72-এর সংবিধানটা টিকে আছে, এখন কোন দিন ইউনূস সাহেব ঢিল মারে ফেলে দিত, জামাতরা ফেলে দিত, যদি বিএনপি বলতো যে না, এই সংবিধান অ্যাব্রোগেট করা যাবে না? কোন দিন ফেলে দিত? এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব 2 বছর রয়েছে, এটা তো বিএনপির কারণেই রয়েছে। নাহলে তো তারা প্রথম দিন তাকে ছুড়ে ফেলে দিয়া তাদের মতো করে এটা একটা জঙ্গিবাদী এবং সাম্প্রদায়িক রাষ্ট্র, আফগানিস্তানের মতো, সিরিয়ার মতো একটা ঘোষণা দিয়ে তারা, কাজে বিএনপি একদম মানে তাদের যে রোলটা তাদের মতো করে ঠিকই প্লে করতেছে। আজকেও দেখেন এরা যে এত চক্রান্ত করতেছে, জামাত শিবির থেকে ধরে হাজার হাজার মানুষের মিছিল প্রতি শুক্রবারে আল্লাহর ঘর থেকে বাইরে হয়, মসজিদ থেকে বের হয়, এত কিছু স্লোগান দিচ্ছে, এটাকে ফেস করছে কে? এখন তো আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ তো ফেস করতেছে, ছাত্র দল। আপনি যেখানেই বলেন এরাই ফেস করতেছে, মারছে, মার খাইতেছে, মার দিতেছে, চলতেছে, জেলে যাইতেছে, জেল থেকে আসতেছে, সবকিছুই তো করতেছে, তারা তো সার দিচ্ছে না। হ্যাঁ, তো বলতে পারেন এখানে ইডিওলজিক্যাল কন্ট্রাডিকশনের চেয়ে এখানে পাওয়ার কন্ট্রাডিকশনটা বেশি। মানে এই যে মারছে, মার খাচ্ছে, এই অবস্থায় কি সামনের দিনগুলোতেও চলতে থাকবে? মানে মারামারিটাই চলতে থাকবে? মানে কত যে কথা শুনেছিলাম, নতুন বন্দোবস্ত, একটা ঐক্যমতের রাজনীতি, সেরকমের কি আর ভবিষ্যৎ নাই? আছে, কিন্তু এখন যে জায়গাতে ইউনূস সাহেব গত 18 মাসের রাজনীতি থেকে যে জায়গায় নিয়ে গেছে, এবং আরো কঠিন ভাবে বলতে গেলে 3টা নির্বাচন না দিয়ে শেখ হাসিনা যেভাবে মানুষকে নির্বাচন থেকে বঞ্চিত করে, 30 বছরের একটা ছেলেকে একবারও ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত, না দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করছে, মানুষ আস্তে আস্তে অরাজনৈতিক হয়ে গেছিল। এই মারামারি, ধরাধরি, কাটাকাটি, রাস্তায় গন্ডগোলের মিছিল, বাজে স্লোগান দেওয়া, এটাই ছিল রাজনীতি। সেটা এত তাড়াতাড়ি দূর হবে না, কারণ ভাদ্র মাসের পাগলা কুত্তা যখন পাগল হয়ে যায়, মানুষ দেখলেই কামড় দিতে চায়। জামাত শিবির যে স্লোগানটা বিশ্ববিদ্যালয়ে দিচ্ছে, সেই স্লোগান তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 122 বছর হয়েছে প্রতিষ্ঠিত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান তো কোনোদিন হয় নাই। গাছের ডালে কাওয়া, 1 2 3 4 ইত্যাদি ইত্যাদি, অথবা আমাদের মাতৃ রূপী নারীদের তাদের গোপনাঙ্গ নিয়ে স্লোগান, এগুলো তো কোনোদিন ছিল না। এগুলো কি মানুষের কাজ নাকি? অসম্ভব কাজে এদেরকে তো আপনি ফেস কিভাবে করবেন? একটা পাগলা কুত্তা যখন আসতেছে, তাকে তো ভাই ডাকে লাভ নাই, ভাই ভাই কামড় দিও না আমারে, তাকে তো লাঠি দিয়ে আপনার একটা পিটা দিতেই হবে, না হলে তো সে ফিরবে না। এবং যখন শান্ত পরিবেশ আসবে, তখন গণতন্ত্র এখানে প্রয়োগ হবে, এবং সেই গণতন্ত্র প্রয়োগ হবে বলেই, করতে চাই বলেই বিএনপি কিন্তু তার সময়ই কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে জাজমেন্টটা, ফাইনালি ইট হ্যাজ বিন এস্টাবলিশড যে ইয়েস, যাই করুক সরকার, 5 বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ইলেকশন, এই জায়গাতে গেছে। জি। আপনি ভালো মন্দ কিন্তু প্লাস ধরেন মাইনাস যাই তত্ত্বাবধায়ক বলেন, সরকার তো ছিলই। তত্ত্বাবধায়ক সরকার তো মানে এই আওয়ামী লীগ জামাত আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠিত করেছিল। বিএনপি সেই দাবি মেনে নিয়েছিল একটা পর্যায়ে এসে। এবং তত্ত্বাবধায়ক সরকার কলঙ্কিত করবার যে জায়গাটা, যার অজুহাত নিয়ে আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকেই বাতিল করে দিল। ধরেন প্রথমে বিচারপতির বয়স বাড়িয়ে তাকে প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা, সেটি ব্যর্থ হওয়ার পরে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ তিনি একদম একতরফাভাবে, একপাক্ষিকভাবে আসা সব উপদেষ্টারা একে একে পদত্যাগ করছিলেন সেই সময়ে। মানে এমন একটা পরিস্থিতি হয়ে উঠেছিল যে দলীয়ভাবে এমনভাবে এগোচ্ছিল, পরে 1-11 আসলো। সেইটাকে অজুহাত করেই তো আসলে আওয়ামী লীগ এই দিকে গেল যে ইউ আর তত্ত্বাবধায়ক সরকার। রাইট, কিন্তু এটা এরকম আমি যে আর বিএনপি করবে না, মানে তত্ত্বাবধায়ক সরকার তো আসলো, কিন্তু ওরকম ভাবে বিএনপি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে আর কলুষিত করবার চেষ্টা করবে না, তার কি নিশ্চয়তা আছে? আমি তো অনুমান করে কোনো কথা বলবো না ভবিষ্যতে কি হবে। যখন করবে তখন দেখা দিবে, তাহলে আর এই দেশ রাখিয়া কোনো লাভ নাই, তাহলে দেশ আবার একই জায়গায় যাবে। আপনি যদি 2-2 4, 2-2 বা 2-2 সেটা না বুঝেন, আপনি লেখেন আর আমি লিখি 2 + 2 will be 4, 2 × 2 will be 2,
এটা আপনি লেখেন আর আমি লিখি। বিএনপি যদি একই কাজ করে, আবার যদি একই কাজ করে, তাহলে একই রেজাল্ট হবে। এখন তো আমি ভবিষ্যৎটা বলতে পারতেছি না, কিন্তু আমার মনে হয় সবাই আমাদের শিক্ষা নিছি আমরা অতীত থেকে মানে ধরেন আরো একটু ভালোভাবে চলা। শিক্ষা এবং কতটা এখন আপনাকে বলি, হ্যাঁ, একজন প্রধানমন্ত্রী যার সম্পর্কে মানুষের একটা নেগেটিভ অ্যাটিটিউড ছিল, সেই জনাব তারেক রহমান গত 6 মাস বা 5 মাস দেশের প্রধানমন্ত্রী যতটুকু সম্ভব মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসছে। ইয়েস, মানুষ হিসাবে উনি ভুল ত্রুটির সম্পূর্ণ ঊর্ধ্বে না, কিন্তু মোটামুটি ভাবে একটা জিনিসকে উনি আগায় নিয়ে যাইতেছে। এই জায়গাটা কিন্তু এখন প্রতিষ্ঠিত হচ্ছে। ওই প্রতিষ্ঠিত জায়গায় আরো কিছু প্রশ্ন করতে চাই। কিন্তু আপনি বলছেন যে ওই 2+2 = 4ই হবে, যে মানে রেজাল্টটা ওরকমই হবে। কিন্তু সেরকম যাচ্ছে কিনা, মানে 2+2ই হতে যাচ্ছে কিনা? কারণ ধরেন দলীয়করণ হচ্ছে, আগেও যেটার সমালোচনা করতো বিএনপি, যে এখন দেখা যাচ্ছে প্রশাসনেও দলীয়করণ, সবগুলো জেলা পরিষদের প্রশাসক বিএনপির। আপনি যদি শুনতে না পারেন আমি আরেকটু কাছ থেকে বলি, পুলিশে দলীয়করণ, মানে সর্বত্র দলীয়করণের একটা বিষয় দেখা যাচ্ছে। আ তাহলে বিএনপি আসলে শিখলোটা কি? এগুলোর তো খুব সমালোচনা করতো বিএনপি। আপনি সিটি কর্পোরেশন, ঠিক আছে, মানলাম আপনার কথা যে বিএনপির দলীয় নেতাকে বসায় দেওয়া হয়েছে, বা জেলা পরিষদ মেয়র গুলা, জেলা মেয়র গুলা বা মিউনিসিপাল মেয়র গুলা কিন্তু ওখানে কিন্তু অফিসিয়ালদেরকে বসানো হয়েছে। এটা তো চালাইতে হবে। এখানে যারা ছিল আওয়ামী লীগের আমলে, যাদেরকে আপনি ইলেক্টেড বলতেছেন, দে ওয়ার নট ইলেক্টেড, তারা সিলেক্টেড এর চেয়েও খারাপ ছিল। তারা নিজের ভাইকেও তারা সহ্য করতে পারে নাই, যাকে চিন্তা করছে তাকেই বসায় দিছে। ওইটাও একটা প্রহসন ছিল। কাজে তাদেরকে যখন সরাইছে, সিটটা যখন খালি হইতে, তো চালাইতে হবে অ্যাডমিনিস্ট্রেশনটা। কাজে মেয়র হিসাবে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে প্রশাসক হিসাবে তো 64টা জেলায় বা মিউনিসিপ্যালিটি দিছে প্রশাসক, তারা হলো সরকারি। আর জেলা পরিষদ সাময়িক সময়ের জন্য, এবং সিটি কর্পোরেশন অলরেডি ডেট হওয়ার সম্ভাবনা আমার ধারণা অক্টোবর থেকে ইলেকশন শুরু হবে। এবং অক্টোবর থেকে ইলেকশন যদি শুরু হয়, ফেয়ার ইলেকশনে যারা আসে তারা আসবে। এবং আমার ধারণা অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ইলেকশন বা পরবর্তী সময়ে মেয়র, সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি ইলেকশন গুলা আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা, এখানে একটু কি মনে হয়, কারণ আওয়ামী লীগ বলছে যে তারা এখন থেকে সব নির্বাচনে যতগুলোতে অংশগ্রহণ করার সুযোগ আছে করবে, যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন বা দলীয় প্রতীক লাগে না, সেখানে তারা নির্বাচন করতে পারবে, মানে তাদের নেতাকর্মীরা নির্বাচন করতে পারবে। এটি আসলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদ তিনিও বলেছেন। ফলে আসলে স্থানীয় সরকার নির্বাচনের চিত্রটা আপনার কাছে কেমন মনে হয়, কেমন হতে পারে? আমি আপনাকে বলি, আওয়ামী লীগ যদি ইলেকশন করতে পারে, যেহেতু এটা মার্কা ছাড়া ইলেকশন, স্বতন্ত্র ইলেকশন হবে, আওয়ামী লীগের যদি কেউ ইলেকশন করবে, যদি তার বিরুদ্ধে মামলা থাকে সে কোর্ট ফেস করবে, আর মামলা থাকলে ফেয়ারলি ইলেকশন করবে। এটা তো কোনো আপত্তি থাকার কথা না। নির্বাচন কমিশন এটাতে কোনো বাধা দিবে বলে আমার মনে হয় না। সেই ইলেকশন গুলা হবে। কিন্তু আমি প্র্যাকটিক্যাল কথাটা আপনাকে বলছি, আপনি যেখান থেকে বলতেছেন আর আমি যেখানে বসে আছি, ইলেকশন করার মতো যেটা মানে এই গণনির্বাচন করার মতো যে অবস্থাটা, এটা কত জায়গাতে হবে এটা বলা বড় মুশকিল। কোন সিটিতে তারা ইলেকশন করতে পারবে একদম ফেয়ারলি, যে আমি আওয়ামী লীগ থেকে দাঁড়ায় ইলেকশন করতেছি, মার্কা যাই লোকটা আওয়ামী লীগের, যাকে সবাই চিনে, উনি সিলেট সিটি কর্পোরেশনের নেতা, আওয়ামী লীগের নেতা, প্রধান নেতা, উনি দাঁড়াইলো, এটা সবাই চিনবে উনি আওয়ামী লীগ করে। উনি কতটুকু মানুষের সামনে দাঁড়ায় ইলেকশনটা করতে হবে, এটার কিন্তু বাস্তবতা একটা আছে। এই বাস্তবতাটা কতটুক তারা ফিরিয়ে আনতে পারবে। কারণ আপনি যদি ফল খেতে চান, সেই ফলের গাছটা কিন্তু আপনার বাড়িতেই লাগাইতে হবে। এটা অন্যখানে লাগাইলে চলবে না। এখানে সাবজেক্টিভ কন্ডিশনটা আওয়ামী লীগের কি, আপনারা দূরে থেকে যায়, হ্যাঁ সাপোর্ট আছে, মুক্তিযুদ্ধের পক্ষে 90% মতামত আছে বাংলাদেশের। এখনো যদি বলে মানুষে, ধরেন এই সরকারি না, নির্বাচন কমিশন যদি বলে যে আমরা একটা রেফারেন্ডাম করতে চাই, মুক্তিযুদ্ধের পক্ষে কারা আর বিপক্ষে কারা, 71-এর মুক্তিযুদ্ধের,
90 থেকে 95% ভোট মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে দিবে, কারণ এইসব রাজাকারের বাচ্চাদেরকে মানুষ অলরেডি গত 2 বছরে চিনে ফেলছে। সবচেয়ে ক্ষতি হয়েছে আওয়ামী লীগের, তো ক্ষতি হয়েছে, কিন্তু রাজাকারের বাচ্চাদের এত ক্ষতি হয়েছে গত 2 বছরে, এদেরকে সবাই, এদের চেহারাগুলো, কালো চেহারাগুলো সব পর্দা খুলে দেখে ফেলছে এরা কারা, ওদেরও খুব ক্ষতি হয়েছে। কাজেই ইলেকশনটা কি হবে সেটা নির্ভর করতেছে আওয়ামী লীগের সাবজেক্টিভ ফোর্স, অর্গানাইজেশনাল স্ট্রেংথ, আপনি এই মাটিতে কতটুকু রোপণ করতে পারেন। কারণ সমস্ত ইলেকশনটাই শুধু পাবলিক সাপোর্টের মানে উপরে হয় না। আপনার তো ধরেন আপনি তৃণমূলের দেখার একটা সুযোগ আছে। বিল্ডিং, আমি কথাটা বলে লই, একটা বিল্ডিং যেমন করে শুধু ইট সুরকি দিলেই হয় না, এটার পিলারের উপর একটা বিল্ডিং দাঁড়ায় থাকে, কতটুকু একটা সংগঠনের উপরে কিন্তু একটা ইলেকশন নির্ভর করে। সেই সাংগঠনিক শক্তি কার কত আছে, বা আওয়ামী লীগের বা কি আছে, তাকে ইলেকশন করতে দিলেই, নন পার্টি ইলেকশন করলেই আওয়ামী লীগ পাস করে, যদি পিলার না থাকে ইট ইজ নট পসিবল। মানে সমর্থন আছে কিন্তু সাংগঠনিক শক্তি আছে কিনা সেটা নিয়ে আপনি মানে সন্দিহান। সংগঠন, হ্যাঁ, হ্যাঁ, জি। সংগঠন সমর্থন তো থাকবেই, তার তো একটা সমর্থন রয়ে গেছে, যদি কেউ অস্বীকার করে তাহলে বাস্তবতাকে অস্বীকার করা হচ্ছে। জি, আমি মানে আপনি তারেক রহমান সম্পর্কে বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারীতে তিনি বলছেন যে তিনি জামাতকে ইঙ্গিত করে বলছেন, গুপ্ত বাহিনী তাদেরকে আখ্যায়িত করে বলছেন, এই বাংলাদেশে কতগুলো রাজনৈতিক দল আছে যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন, তারা 86 সালে স্বৈরাচারের সাথে নির্বাচনে গিয়ে জাতীয় বিমান আখ্যায়িত হয়েছিল, 96 সালে আবার দেশের মানুষের সাথে গাদ্দারি করে তারা স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে। মানে আমার প্রশ্নটা হচ্ছে এখানে, এই ইতিহাসটা বিএনপির মুখে কতটা মানানসই, যেখানে মানে এগুলো তো আগের ইতিহাস, সবচেয়ে লেটেস্ট ইতিহাস যদি বলি 2001 সালে বিএনপি জোট করলো, তাহলে এই যে ইতিহাসটা ইনি প্রধানমন্ত্রী এই প্রথম না, এর আগেও বলেছেন, প্রধানমন্ত্রীর মুখে এই ইতিহাসটা মানানসই। মানে আপনি কাজী নজরুল ইসলাম সাহেবের একটা কবিতা আছে যে আমরা সবাই সমান পাপী, আপন পাপের পাটকারা দিয়ে অপরের পাপ মাপি। এই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যে আসলো দেশে, আজকে তারা হাঙ্গর হয়ে দাঁড়াইলো, আজকে তারা দম্ভ করে এত বড় কথা বলে যে আমরা 24 ঘন্টার মধ্যে সব শেষ করে দিতে পারি। এটার জন্য একদলীয় ভাবে কেউ দায়ী না, আমরা সবাই দায়ী, আমরা সবাই সমান পাপী। আমরা কিন্তু 79 সনে যখন আইডিএল নিয়ে রহিম সাহেব আসলো, এই বক্তব্যগুলো আমাকে দিয়ে দেওয়ায় না। 79 সনে যখন পার্লামেন্ট ইলেকশন প্রথম হইল জিয়াউর রহমান সাহেবের আমলে, তখনও কিন্তু সদ্য নামে জামাত ইলেকশন করলো জনাব আব্দুর রহিমের নেতৃত্বে আইডিএল নাম দিয়ে। তখন কি আমরা প্রতিবাদ করছি? বুঝলাম জামাত বিএনপি ইন্ডালজেন্স দিছে, পথ করে দিছে, আমরা কি প্রতিবাদ করছি? আমরা কি তাদের সাথে পার্লামেন্টে বসি নাই? আবার 86-তে আমিও পার্লামেন্ট মেম্বার ছিলাম, আমাদের সাথে কি জামাত যায় নাই? ঠিক আছে, আবার 96-এ, যেটা আমি যে কারণে আমি আওয়ামী লীগ থেকে বের হলাম, একটা কথা কই, আমি বললাম শেখ হাসিনা যখন বললেন যে জামাতকে নিয়ে আমি সংসদের ভিতরে এবং বাহিরে আন্দোলন করতে চাই, কেন? আমি খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার, তাকে আমি ফেলে দিতে চাই। তখন আমি একমাত্র ব্যক্তি, বিরোধী দলের নেত্রী 29 নম্বর মিন্টু রোডের বাসায়, আমি তখন সেন্ট্রাল এক্সিকিউটিভ মেম্বার আওয়ামী লীগের, আমি বলছিলাম জামাতকে নিয়ে আমি বেহেশতে যাইতেও রাজি না, আমার নামটা আপনি নোটুক বেসেন্টের খাতায় লিখে রাখেন, এবং এটা ছিল আমার মহা অপরাধ। এইগুলো অনেক কথা আমি বলতে চাই না। কাজেই জামাতকে কারা বড় করছে, কারা লালন পালন করছে, এটার ব্যাপারে কথা আছে। হ্যাঁ, নিশ্চিতভাবে 2001 সনে জনাব ফজলুর রহমান, জামাতকে নিয়ে আপনি যেটি বলছিলেন, আপনার আপত্তির কারণে আপনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসলেন, এটি হচ্ছে আপনার আওয়ামী লীগ থেকে বের হবার কারণ। তারপরে বিএনপিতে গেলেন, বিএনপি তো সে জামাতের সাথে একদম জোট বাঁধলো, তখন আপনি সেটা মানলেন কেন বা মেনে আছেন কেন? আওয়ামী লীগ আমার ঘর ছিল, এই ঘরটা আমি সৃষ্টি করছি, আমি ওই ঘরে জন্মগ্রহণ করছি, আমার অধিকার অনেক বেশি ছিল। আওয়ামী লীগ যখন করতে পারলাম না, আমি যখন দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে আমি বিএনপিতে আসলাম, তখন তো আমি ওই ঘরের ছেলে না, আমি তো ওই ঘরে আসলাম। আমি
হুম, যে আওয়ামী লীগের থেকে যে কথাটা আমি আওয়ামী লীগকে বলতে পারছি, এই কথাটা আমার বিএনপি, তারা তো আমাকে আশ্রয় দিল। আজকে তো মানুষের খুব বেশি কথা বলার সুযোগ থাকে না। আমি আপনাকে যদি বুঝাইতে পারি তো বুঝছেন আপনি। আওয়ামী লীগ ছিল আমার ঘর, ওই ঘরে আমি জন্মগ্রহণ করছিলাম, আমি বলি না ভাত খাবো না, আমি থাকবো না তোমার সঙ্গে, এটা বলার আমার রাইট ছিল। আর যারা আমাকে আশ্রয় দিছে তাদেরকে আমি বলতে পারি না তোমার সাথে আমি থাকবো না, কারণ আমি কে, হুম, কি এখন কি ডিফারেন্সটা বুঝছেন আপনি? জি। আম মানে যদি এটাও তো পরে আপনাকে আপনারই সাক্ষাৎকারে জেনেছি, শুনেছি যে ঘরের ছেলেকে ঘরে ফেরানোর একটা তৎপরতা ছিল। আপনি তো ঘরে ফিরতেও রাজি হন নাই। কেন? ঘরে ফিরতে চাই নাই কেন, এগুলা আমি অনেক বলছি, হুম, অনেক বলছি। আমার এই এই প্রসঙ্গটা যদি দয়া করে বাদ দেন আমি খুশি হব। ঘরে ফিরতে চাই নাই বা রাজনীতি কি হবে এটা শেষ কথা। আমি আপনাকে বলি, আমার ঘরে ঘর কি, আমি যখন আইসা করলাম আমাকে ডাকলেন আপনি, তখন তো আমি অন্য স্রোতে চলে গেছি। তখন তো আমি কৃষক শ্রমিক জনতা লীগে যাব বলে আমি প্ল্যান করে ফেলছি। কাদের সিদ্দিকী সাহেব বীরুত্তম প্রেসিডেন্ট, আমি জেনারেল সেক্রেটারি কৃষক শ্রমিক হুম, জনতা লীগ। অসময়ে তো ডাকলে হবে না, সময় তো করতে হবে ফেরার জন্য, অসময় তো হবে না। আমার অনেক কথা আছে, ওই কথাগুলো আমি আর এখন বলতে চাই না, এগুলো বহুবার বলছি। আমার উপরে অনেক বেশি আমাকে ওই দিন একটা এলাকাতে মিটিং করতে গেছি, একজন খুব বড় নেতা জেলা, সে হঠাৎ করে বক্তৃতা করতে আমার নামে সম্বোধন করলো ট্রেজেডি নায়ক ফজলুর রহমান। আপনি কি হুম, বুঝছেন আমার কথাটা? এই যে কথা বলেছে, অনেকেই কথা বলে, যাদেরকে 30 বছর পড়াইতে পারবো রাজনীতি, তাদের পিছনে চলতে হয় আমাকে, কি করব, জি। তাহলে আপনি নিজেকে করবো কি? ট্র্যাজেডি নায়কই মনে করেন? আওয়ামী লীগের জুনিয়ররা আমার নেতা হয়ে গেছিল, হুম, হুম, এত চয়েস করে নেতা মানে তো মাথা তোর মাটি থেকে উঠে আসতে হবে। সেটা জি, তো কেউ আসে নাই বলে এখন কেউ ডাক দিয়ে বলতে পারে না এই আমি কিন্তু এখন আওয়ামী লীগ করি, আমাকে জেলখানায় নিয়ে দেন। এটা লতিফ সিদ্দিকীর মতো 87 বছরের লোক যদি হাইটে হাইটে বাপকা বেটার মতো গিয়া জেলখানায় বলে আমার ফাঁসি দিয়ে দেন, লতিফ সিদ্দিকী তো আওয়ামী লীগের শেষ পর্যায়ে কোনো ভাগও নেয় নাই, তাকে তো বাইরেই করে দেওয়া হয়েছে। 87 বছর বয়সে যেভাবে হাইটে গেছে, আমার মনে হচ্ছে তার বয়স 27 বছর। এরকম বাপকা বেটা আছে কেউ? কাল দূর থেকে খালি কই কথা কইলে আসো। হুম। তাহলে আপনার সরকার এরকম বাপকা বেটা যাকে বলছেন তাকে মানে ৮৭ বছর বয়সের মানুষটাকে জেলখানায় নিচ্ছে। যেই সরকারের অংশ আপনি মানে বিএনপি থেকে নির্বাচিত এমপি আপনি। আপনি মানে এই সিদ্ধান্তকে পছন্দ করেন? মানে এই অবস্থানটাকে পছন্দ করেন? আমি শুধু লতিফ সিদ্দিকী না, যত মুক্তিযোদ্ধাকে জেলখানায় নেওয়া হয়েছে তাদেরকে সাক্ষী সঠিকভাবে বিচার করা হোক, সাক্ষীর মাধ্যমে সবকিছু তাদেরকে সুযোগ দেওয়া হোক এবং তাদেরকে সঙ্গে সঙ্গে বেল দেওয়া হোক। কোন মুক্তিযোদ্ধা জেলখানায় থাকবে না। একদম আমির হোসেন আমর থেকে রাশেদ খান মেনন বলেন, লতিফ সিদ্দিকী বলেন, ইনু বলেন, শাহজাহান খান বলেন, যারা মুক্তিযোদ্ধা সবার বেল চাই, তাদেরকে বেল দিতে হবে। আপনি কি বলেন এইসব চাই? তবে তারা যদি দোষী হয়ে থাকে ঠিক আছে, দোষের বিচার হোক, কিন্তু তারা বেল পাবে এবং সঠিক বিচার করতে হবে। জি, স্পষ্ট। আমি বলতেছি তার সাহসিকতার কথা, লতিফ সিদ্দিকীর সাহসিকতার কথা। সে নিজের হাতে 2টা ব্যাগ নিয়ে মনে হইলো যেন বেড়াইতে যাইতেছে, আইসা লাভ দিয়ে সে পুলিশের গাড়িতে উঠছে বাসার থেকে। সব কাঁদতেছিল আর সে হাসতেছে। হুম, বলছে কি যে আমার হাতে যে হাত করা, এটা হলো নববধূর চুরির মতো। রাজনীতি করবেন, রাজনীতি এত সোজা জিনিস না। দি ডে উইল কাম, যেদিন উত্তর পাবে বাংলাদেশের মানুষ। কারণ এই দেশে আরেকটা নতুন একটা রাজনীতি আসবেই, কারণ রাজাকাররা আমাদেরকে ছাড়বে না। আলবদররা তাদের পিতৃ হত্যা বা তাদের পিতাদের অপকর্মের প্রতিশোধ মুক্তিযোদ্ধাদের প্রতি নিবেই, এবং সেইখানে এসে দাঁড়াবে 71-এর পক্ষে না বিপক্ষে। এই জায়গাতে আসবে দেশটা, আমি বলে দিলাম। আমারও হইতে পারে সেই জায়গাতে আসবে, তখন দেখা যাবে সাহসিকতাটা কোথায় গিয়ে দাঁড়ায়।
সেটা আসলে আপনার যেহেতু ভবিষ্যৎবাণী, আপনার কি মনে হয় কবে নাগাদ এরকম সময় আসবে? এটা তো আমি বলতে পারবো না, তবে খুব বেশি দূরে না। হুম। আচ্ছা, কিন্তু এই যে ৭১ এর বিরোধী শক্তির প্রতি মানে আপনি সবসময় খুব শক্ত ভাষায় সমালোচনা করেন, ক্ষোভ জানান। কিন্তু এই যে একটু আগেই বললেন না, আমরা সবাই পাপী। তো সবাই যখন তাকে মানে সেই জামায়াতে ইসলামকে তাদের সময়ের বা প্রয়োজনে, স্বার্থে তাদের সাথে জোট করেছে, আন্দোলন করেছে বা সমঝোতা, সলা পরামর্শ সবকিছুই করেছে। ফলে এখন এসে তাদেরকে এই ট্যাগ দিয়ে দেওয়া সেটি আবার কতটুকু যৌক্তিক হয়? যেহেতু তার স্বার্থে তাকে ব্যবহার করা হয়েছে, তখন মনে হয় নাই যে সে আসলে স্বাধীনতা বিরোধী বা তার অপকর্মগুলোর কথা মনে হয় না। এখন কেন মনে হয় যখন স্বার্থ ফুরায়? সেটিও বা কতটা যৌক্তিক? এখন তখন মনে হয়েছিল যে স্বাধীনতাটা খুব বিপজ্জনক অবস্থায় নাই, ওইটা তখন কোয়েশ্চেন। মুক্তিযুদ্ধ স্বাধীনতা তখন জামাতের মুক্তাক্ষ, সেটা তারা ভিতরে কিভাবে চাপা দিয়ে রাখছিল জানি না, কিন্তু তখন তাদের মুখ থেকে তো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কে আজকের প্রেক্ষাপট যেটা তারা তৈরি করছে, যে মুক্তিযুদ্ধ হয় না, ৭১ গন্ডগোল ছিল, ইন্ডিয়া গন্ডগোল লাগাই দিয়েছিল দুই ভাইয়ের মধ্যে, এই কথাটা তাদের মুখ থেকে সেদিন সবাই মনে করছিল জামাতের বুঝি পরিবর্তন হয়েছে, অন্ত বাংলাদেশটাকে মানে, এবং মুক্তিযুদ্ধের অপরাধের জন্য তারা অনুতপ্ত, তাদের পূর্বপুরুষের অপরাধের এইটা মনে করত। কিন্তু যখন দেখা গেল যে যখন এই সময় আসছে তাদের আসল রূপটা বাইরে আসছে, যে কারণে আজকে আবার এই জিনিসটা নতুন করে আসছে। আপনি সবসময় তো সবটা জিনিস বুঝতে পারবেন না। হুম। জি, মনে হয় স্পষ্ট। একটু আরেকটা প্রসঙ্গে আসি যে আমি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের হাটহাজারীতে গেছেন। সেখানে বক্তব্য সম্পর্কে বলছিলাম। সেখানে হেফাজতের আমির আল্লামা বাবুনগরীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন। আপনার কাছে একটু এটা প্রশ্ন মানে আমার জানতে ইচ্ছে করে যে ধরেন শেখ হাসিনা তার সাথে একরকমের বেশ পাকাপাকি বিরোধ হলো ওই শাপলা চত্বরের ঘটনার পর। কিন্তু তারপরে দেখা গেল আবার হেফাজতের আমির আল্লামা শফি তখন ছিলেন। তার সাথে খুব একটা ঘনিষ্ঠতা, তাকে কওমি জননীয় উপাধি দিলেন। কিন্তু তারপরে আবার ঠিকই তার বিরোধিতা করলেন। এখনো দেখা যাচ্ছে মানে সবসময় হেফাজতে ইসলাম রাজনীতিতে এত গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়ায় কেন? এটা আমি আপনাকে বলি, বাংলাদেশের মুসলমানদের মধ্যে আপাতত তিনটা ধারা। মুসলমানদের মধ্যে মুসলমান, আল্লাহ, রসুল, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো সব ঠিক আছে, কোরআন ঠিক আছে, কিন্তু তরিকা আছে। সেই তরিকাতে তিনটা তরিকা আছে, তিনটা লাইন মুসলমান পলিটি মুসলিম। একটা হইল আহলে সুন্নাতুল জামাত, সুফিবাদী লাইন, অলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ, যারা সেই 1200 শতাব্দীর থেকে আমাদের এই বাংলায় এসে দেশে মুসলমান বানাইছে, হে হযরত শাহজালাল, শাহপরান থেকে ধরে যারা আছে, এইটা হলো একটা লাইন, মাজার লাইন। এটাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুফিবাদী লাইন। আরেকটা লাইন হইল ওয়াহাবি লাইন, সালাফি লাইন, যারা ভিন্নপন্থী এবং রিয়েল ইসলাম বিশ্বাস করে না, মুহাম্মদকে যারা ওইভাবে বড় করে দেখে না, সেটা হলো জামাত বা মওদুদিজমের লাইন। এইটাকে দেশের মানুষ খুব মুসলমান মনে করে না। আরেকটা হলো কওমি লাইন। এই কওমি লাইনের নেতৃত্বই হইল হাটহাজারীর কাছে। আগে ছিলেন জনাব শফি সাহেব, মৌলানা শফি সাহেব, এখন জনাব বাবুনগরী হুজুর হইল এটার লিডার। এবং এই কারণেই মনে করে যে জামাত যখন প্রেসার করে কাউকে, তখন তারা আশ্রয়টা নিতে চায় ওই কৌমিদের কাছে, যেটা শেখ হাসিনা করেছিলেন, বা তাদেরকে পক্ষে রাখতেছে। যে কাজটা শেখ হাসিনা করে কৌমি জননী হয়েছিলেন শাপলা চত্বরের পরে, একই কৌশল আমি বলবো না, বা একই সময়ের কৌশল আমি বলবো না, কিন্তু কৌমি লাইনকে এই দেশের আজকের যে মাদ্রাসা বলেন আর একটা দিয়ে যা বলেন, সবকিছু কৌমিরাই সংখ্যায় বেশি। আরেকটা লাইন সবচেয়ে বেশি, তাদেরকে কেউই সেইভাবে মানে সরকারি ভাবে তাদেরকে আশ্রয় দেওয়া হয় না, সেটা হইলো আহলে সুন্নাতুল জামাত বা সুফিবাদী লাইন, যে লাইনটা আমি ধারণ করি, আমি নিজে ফজলুর রহমান, খুব ক্লিয়ার সেই জায়গাটা। অর্থাৎ জামাতকে যদি আপনার যদি জামাতকে যদি ওই জামাত যে ইসলাম
এইসব কথা বলে, ধর্মীয় কথা বলে, ধর্মীয় ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করে, সেটাকে যদি আপনি প্রোটেকশন দিতে চান, তাহলে একটা ধর্মীয় প্রতিষ্ঠান আপনার প্রয়োজন। সেই প্রয়োজনে আমাদের দল আগে থেকেই কর্মীদের সঙ্গে রিলেশন ছিল, এখনো আসছে। একটা পর্যায়ে কর্মীরা গিয়া জননীর সঙ্গে মিলে গেছিল, এখন জননী চলে গেছে, এখন আবার অরিজিনাল পথে আসছে। কর্মীরা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকেই কিন্তু বিএনপির সাথে যুক্ত, একটা পর্যায়ে সরে গেছে। একটা পর্যায়ে জননীর সাথে গেছিল, এখন আবার ফিরে এসে ভাইয়ার সাথে যোগ হয়েছে। জি। আমি একটু এই যে শেখ হাসিনার ফেরা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তো আপনার কাছ থেকে একটু শুনি। আপনিও আপনার অবশ্য কিছুটা শুনছিলাম। আপনার কাছে কি মনে হয়, খুব মানে প্রশ্নটা খুবই সচরাচর জিজ্ঞাসিত, আপনার কাছেও নিশ্চয়ই অনেকবার জিজ্ঞাসিত হয়েছে। শেখ হাসিনা আসলে ডিসেম্বরে ফিরতে পারবেন? আপনি সেই বাস্তবতা দেখেন? ঠিক আছে, ফিরতে এটা পারবেন? উত্তর চান আমার হ্যাঁ, কাছে? জি, জি। শেখ হাসিনা ফিরত আসবে না আসবে, আমি কথাটা বলে ফেলছি, এটা জাতীয় আন্তর্জাতিক রাজনীতির উপরে নির্ভর করে। সাবজেক্টিভ condition of the country and subjective force of Sheikh Hasina in the country and objective condition of the world. এখানে চারটা দেশ আমাদের দেশের রাজনীতি সম্পর্কে ম্যাটার করে। আপনি দেখবেন এটা এটা কোনো লুকানো ব্যাপার না, গরিবের বহুলে সবারই ভাবি লাগে। বাংলাদেশ একটা ছোট্টখাট্ট দেশ, তার উপরে সবাই প্রভাব বিস্তার করতে চায় ভৌগোলিক অবস্থানের জন্য। বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সেই অবস্থানটা বঙ্গোপসাগর থাকার কারণে, সেন্ট মার্টিনের মতো একটা দ্বীপ থাকার কারণে, সবকিছু মিলে টিলে এইটার উপরে সবার একটা নজর আছে। এবং বাংলাদেশটাকে পক্ষে রাখতে পারলে বিশ্বের 2-3টা দেশকে কন্ট্রোলে রাখা যায়, স্টিমার বিরাইতে পারলে, এটা সবার একটা দৃষ্টি আছে। এবং এই দেশটার উপরে প্রথমত 4টা দেশ, এক, ব্যবসায়িক কারণে চীন, ভৌগোলিক কারণে ইন্ডিয়া, বিশ্ব রাজনীতির কারণে আমেরিকা এবং রাশিয়া। এই 4টা দেশের প্রভাব আছে বাংলাদেশের উপরে। রাজনৈতিক প্রভাব মেইনলি 2টা দেশের আছে। এই 2টা দেশ যদি এক হয়, আমি নাম বলবো না, এক হলে পরে আন্তর্জাতিক কারণে শেখ হাসিনা হয়তো বা আসতে পারে, তবে আসতে হলে she is to face the trial of the court। তাকে কোর্টে ট্রায়াল ফেস করতেই হবে, আইনের রোধ করতেই হবে। এটা হলো একটা। আরেকটা হলো যে তার সাবজেক্টিভ কন্ডিশন যদি দেশে এমন ভাবে গড়ে ওঠে, যে কন্ডিশনটা সৃষ্টি হইলে পরে এই দেশের মানুষ তাকে চায়, এবং অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ, কোটি কোটি মানুষ চায় যে ঠিক আছে, শেখ হাসিনা ভুল ত্রুটি সহ, ন্যায় অন্যায় সহ যাই হয়েছে, এই দেশে তিনি ফেরত আসুক, আইসে ফেস করুক, তার পক্ষে সেই লোক থাকে, তখন অবস্থাটা ভিন্ন রকম হবে। তখন তার দেশে আসতেও পারে। আমি এটা বলবো না কোনোদিন আসতে পারবে না, এই কথাটা আমি কোনোদিন বলবো। এটা বাস্তব কন্ডিশনের উপর নির্ভর, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কন্ডিশনের উপর সেই নির্ভর। সাবজেক্টিভ অবজেক্টিভ কন্ডিশন কি এখন হচ্ছে বলে মনে হয়? ডিসেম্বর সেটা যদি টাইমলাইন হয়, সেরকম কি অবস্থা দেখেন? 5ই আগস্টের সময় যা ছিল তার চেয়ে আস্তে আস্তে একটু ফর্সা হতেছে তার পক্ষে, মনে হচ্ছে আমার। আচ্ছা, কেন ফর্সা হচ্ছে? ইউনূস সাহেবের 18 মাসের শাসন, ইউনূস সাহেবের 18 মাসের অপকর্ম, ইউনূস সাহেবের 18 মাসের অন্ধকারের যুগ, মানুষ দেখছে যে যত বড় বড় কথা কইছে, আমরা নোবেল লরিয়েট ইউনূস সাহেবকে নিয়ে, যে উনি দেশকে একদম সিঙ্গাপুর বানায় ফেলবো 3 মাসের মধ্যে, মানুষ দেখছে না এটা সত্য না। যেমন ইউনূস সাহেব এই দেশে যে অপকর্ম করছে, যে ক্রাইম এই দেশে সৃষ্টি করছে, এই দেশের যে মানুষের যে কালচার, পলিটিক্যাল কালচারটা যেভাবে নষ্ট করছে, সেই কারণে মানুষের মধ্যে এখন তুলনামূলক একটা প্রশ্ন আসতেছে। কিন্তু ইউনূস সাহেব তো চলে গেছেন, এখন তো তারেক রহমান সাহেব আছেন প্রধানমন্ত্রী, বিএনপি আছে। তারেক রহমান সাহেব যদি ভালোভাবে চালাইতে পারে, তাহলে শেখ হাসিনা বা তাদের রাজনীতি আসা কষ্ট হবে। যদি তারেক রহমান সাহেব এবং তার সরকার যদি মানুষের মোটামুটি একটা মানে সমর্থন নিয়ে যদি দেশ চালাইতে পারে গণতন্ত্রের ভিত্তিতে, তাইলে তাদের কষ্ট হবে। ইট ইজ নট সো। তো সেটা কি হচ্ছে? মানে তারেক রহমান মোটামুটি ভালো চালাতে পারছেন? আমি এখন বলতে পারবো না, কারণ শিশু হামাগুড়ি দিতেছে।
আগে হাঁটতে হাঁটতে দেন, 5 মাস তো মাত্র হামাগুড়ি দিচ্ছে। হামাগুড়ি দিচ্ছে। শেষ বিষয়ে কথা বলি। আপনি আন্তর্জাতিক সমীকরণের কথা বলছেন, ভূ-রাজনীতির কথা বলছেন, ভারতে থেকে শেখ হাসিনা কথা বলছেন। যার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে শেখ হাসিনা কার্ড খেলছে ভারত, এভাবে কূটনৈতিক সম্পর্ক রাখা যায় না। তারপরে আজকেই আরকি দীনেশ ত্রিবেদীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হলো ভারতের রাষ্ট্রদূতের সাথে। এবং সামনে ভারতে যে সফরের কথা বলা হচ্ছে ব্রিক্স সম্মেলনে, সেখানেও যাবেন না, এরকম একটা কথাও এসেছে এরই মধ্যে। বেশ শক্ত বা কড়া বার্তা দিচ্ছেন। আপনার কি মনে হয় আসলে শেখ হাসিনাকে ইস্যু করে বা শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতাকে ইস্যু করে ভারতের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাওয়া, সেটি আসলে কতটা যৌক্তিক? যৌক্তিকটাও যৌক্তিক কেন বলবো না, তবে আমি এটা বলবো, যদি দেশ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা, পৃথিবী যতদিন পর্যন্ত কেমন হয়েছে ততদিন পর্যন্ত ভারত আমার প্রতিবেশী থাকবে। ভালো মন্দ মিলে প্রতিবেশীর সঙ্গে আমার বন্ধুত্ব হবে, প্রতিবেশীর সঙ্গে আমার ঝগড়া হবে। যেমন মেক্সিকোর সঙ্গে বর্ডার নিয়ে আমেরিকার ঝগড়া হয়, কানাডার সঙ্গে হয়, আমার সাথে হয় না, ভারতের সাথে হয় না। যেমন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তান, দুইটাই মুসলমান দেশ, কিন্তু প্রত্যেকদিন গোলাগুলি হয়। হবেই প্রতিবেশী, আবার প্রতিবেশীর সাথে মিল। যদি বাংলাদেশকে সঠিকভাবে চলতে হয়, নিশ্চিতভাবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, এটা আমি মনে করি। আর প্রতিদিন ঝগড়া করে প্রতিবেশীর সঙ্গে কোনো শান্তিতে থাকা যায় না। ঠিক তেমনি ভারতকেও যদি পেটের মধ্যে ক্যান্সার না বানাইতে হয়, ছোট্ট ক্যান্সার না বানাইতে হয়, তাহলে বাংলাদেশের সম্পর্কে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতে হবে। অর্থাৎ প্রতিবেশীর সুলভ একটা সুসম্পর্ক রক্ষা করতেই হবে। কেউ কারো মনে হয়, কেউ কারো গোলাম নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। নিশ্চিতভাবে ভারত আমার চেয়ে 25-22 গুণ বড়, নিশ্চিতভাবে তার অনেক বড় শক্তি, ঠিক আছে। আমিও বুঝি, আমি অবুঝ না, আমিও বুঝি। সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধে সে আমাকে ভাত দিয়েছে, আমাকে কাপড় দিয়েছে, আমার 1 কোটি মানুষকে রিলিফ দিয়েছে, আমাকে অস্ত্র দিয়েছে, অর্থ দিয়েছে, আমার মুক্তির জন্য স্বাধীনতার জন্য শিষ্যযুগে দিয়েছে। সপ্তম নৌবহর আইসা পড়ছিল, সেই সপ্তম নৌবহরে রিক্সেছে ইন্দিরা গান্ধী, ভারতবর্ষ। এই জিনিসগুলো আছে, সবকিছু মিলে আমি মনে করি যে দেশের সুসম্পর্ক থাকা উচিত। এটা শেখ হাসিনা বিভিন্ন ফ্যাক্টর, এটা আমার কাছে ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে শেখ হাসিনা একটা ফ্যাক্টর হওয়া, এটা আমার মনে হয়। জি, জি। কারণ ভারতের অন্য দেশের লোক আছে, যেমন তিব্বতের লোক ভারতে কিন্তু আশ্রয় পায়। চীনের সঙ্গে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক টোটাল ধ্বংস হয়েছে, দালাইল আমার এটা ঠিক না। জি। আরেকটা দেশের কথা বলছেন, যুক্তরাষ্ট্রের কথা বা আমেরিকার কথা। সেই সম্প্রতি ফরহাদ মজহারের একটা সাক্ষাৎকারে বলছেন যে শেখ হাসিনার পতন মার্কিনিরা করিয়েছেন বা সেফ হাউসে থাকতেন, তখন সেই সময় যারা ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন তাদেরকে সেফ হাউসে রাখা হতো। এই বক্তব্যটা আসলে আপনার কাছে কেমন মনে হয়? এটা তার নতুন বক্তব্য না। আগেও বলেছেন যে পতনের জন্য, মানে আওয়ামী লীগ সরকার পতনের জন্য আমেরিকাই যথেষ্ট। এই বক্তব্যটা এখন আবার খুব আলোচনা হচ্ছে। এই বক্তব্যটা আপনার কাছে কেমন মনে হয়? এক নম্বরে শেখ হাসিনাই বলছিল, পার্লামেন্টে বা বাইরে সম্ভবত বলছিল যে আমেরিকার মতো একটা মহাশক্তি যদি ইচ্ছা করে তাহলে যে কোনো আমার মতো একটা সরকারের পতন ঘটাইতে পারে। শেখ হাসিনা নিজেই বলছিল। আর আমি বারবারই বলছিলাম যে 5ই আগস্টের 2টা রূপ, জুলাই আন্দোলনের 2টা রূপ। একটা হলো গণতান্ত্রিক রূপ, শেখ হাসিনা ইলেকশন দেয় না, গণতন্ত্র নাই, দেশটা শেষ হয়ে যাইতেছে, এই দেশে একটা অলিগার্কি তৈরি হইতেছে, মানুষের একটা বিক্ষুব্ধতা, 30 বছর যে ছেলেটার বয়সে একটা ভোট দিতে পারে নাই, এই গণতন্ত্রের যে আন্দোলনটা, এই আন্দোলনের রূপ হলো এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে। এবং শেখ হাসিনা গেলে পরে একটা তত্ত্বাবধায়ক একটা নিরপেক্ষ নির্বাচন হবে, যে নির্বাচনে মেজরিটি যারা আসে তারা দেশ গণতান্ত্রিক ভাবে পরিচালনা করবে। এইটা হলো একটা রূপ, এটার নেতৃত্বে বিএনপি, খালেদা জিয়া, তারেক রহমান। আরেকটা রূপ এখন বোঝা যাচ্ছে, আমি আগেও বলছিলাম যে কারণে আমি দল থেকে সাসপেন্ড হইলাম। 5ই আগস্ট কেন্দ্রিক আরেকটা রূপ হলো জামাত, যাদের মনে ছিল যে ঠিক আছে আগে হাসিনারে সরাই, তারপরে আসল কাজটা করবো। সেই আসল কাজটা হলো তারা 5ই আগস্টের পরেই বলতে শুরু করলো, আমরা কি শুধু একটা ইলেকশনের জন্য হাসিনাকে তাড়াইছি, আমরা বাংলাদেশেই মানি না, 71-ই মানি না,
72-এর সংবিধান মানি না। কথাগুলো খুব চিন্তা করবেন। 71-এর শহীদরা কোনো শহীদ না, এত মরে না, এই যে এই না সেই না, মানে বাংলাদেশ মানে না, তারা এটাকে পাকিস্তানে ফেরত 72-এর সংবিধানকে তারা একদম ওভারথ্রো করে দিতে চায়। এটা হলো আরেকটা রূপ। এই কথাটা আমি সব সময় বলি, এবং আজকে ফরহাদ না কিন্তু তারা তো মাজার আসলে যেটা বলছে, হ্যাঁ, আমি সেই কথাটার ব্যাপারে বলবো। ফরহাদ মাজার সাহেবরা কখন কি বলে, তবে আমি বলবো অবশেষে অরিন্দম কহিলা বিষাদে, তারা এরকম বলবে এবং তারা স্বীকারোক্তিও দিবে। আমরা এরকম করিও না, স্বীকারোক্তিও দিই না। আমরা সব সময় এক কথা বলি। আমি ফজলুর রহমান আমার জীবনে সব সময় এক কথা বলি, দল পরিবর্তন করছি ঠিক আছে, কিন্তু আমার মত এবং আদর্শের কোনো পরিবর্তন নাই। আমার মত এবং আদর্শ হইল মুক্তিযুদ্ধের আদর্শ, সেই আদর্শ পথে শেষ দিন পর্যন্ত চলে যাবে। এটাই হলো আমার কথা। জি। আপনাকে অনেক মানে এইরকম শক্ত কথার জন্য অনেক গালিগালাজও শুনতে হয়। খুব আপনার